ওকে, সো আমরা লাস্ট যে ওয়েবস এর ক্লাস নিয়েছিলাম, ওই ওয়েবস এর ক্লাসে ফার্স্ট অফ অল ওয়েবস কি জিনিস, ওয়েবের টাইপ দুইটা, যে লংজিটিউডাল এন্ড ট্রান্সভার্স, তাদের ডেফিনিশন এন্ড এক্সাম্পলস, দেন ওয়েভকে ডেসক্রাইব করার জন্য আমরা যে কয়েকটা টার্মিনোলজি ইউজ করি ওই টার্মস গুলি এন্ড তাদের ডেফিনেশনস গুলি দেখে রাখছিলাম, তাই না? তো এখন আমরা আজকে দেখবো যে এরপরে আমাদের কি কি ব্যাপারগুলি আছে। ওকে, এখন ফার্স্ট অফ অল একজন বলতো যে আমরা স্পিড মানে কি পড়ছিলাম? স্পিড ইজ ইকুয়াল টু হোয়াট? Distance divided by time. ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, যে পার সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করে, এই জিনিসটা হলো আমাদের স্পিড, তাই তো? তা এখন আমরা এমন কি বলতে পারি, দেখো তো, স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু distance covered by the wave divided by time taken to cover that distance. তাই না? ডিসটেন্স ডিভাইডেড বাই ওই ডিসটেন্সটা ট্রাভেল করতে কতটুকু সময় লাগতেছে। সো এখন স্পিড অফ আ ওয়েভ আমরা ভেলোসিটি বলি, আর ভি দিয়ে রিপ্রেজেন্ট করি বেসিক্যালি। এখন বলো, একটা কমপ্লিট ওয়েভ পাস করতে আর একটা কমপ্লিট ওয়েভ সমান এই ডিসটেন্স কতটুকু বলি আমরা? একটা কমপ্লিট ওয়েভের লেন্থটাকে আমরা কি বলি, আর ডিসটেন্সটাকে আমরা কি বলি? ওয়েভলেন্থ বলি না? ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থটা কি? একটা কমপ্লিট ওয়েভের লেন্থ, মানে একটা কমপ্লিট ওয়েভ কতটুকু লম্বা বা একটা কমপ্লিট ওয়েভের ডিসটেন্সটা কতটুকু, ওই জিনিসটা। আর একটা কমপ্লিট ওয়েভ ট্রাভেল করতে আর একটা কমপ্লিট ওয়েভ হইতে যতটুকু সময় নেয় ওইটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি না? সো তাহলে স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু, ওয়ালাইকুম আসসালাম। তো এখন যে জিনিসটা বলতেছিলাম যে স্পিড তো ডিসটেন্স বাই টাইম, তো এখন একটা ওয়েভের স্পিড কি হবে? ওই ওয়েভটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে ডিভাইডেড বাই ওই ডিসটেন্সটা ট্রাভেল করতে কতটুকু সময় লাগে। তো এখন ডিসটেন্স ট্রাভেল যদি ওয়েভলেন্থের সমান হয়, মানে একটা কমপ্লিট ওয়েভ সমান ডিসটেন্স যদি ট্রাভেল করে, ওই ডিসটেন্সটা ট্রাভেল করতে কতটুকু সময় নেবে? টাইম পিরিয়ড সমান সময় নেবে না, নাকি আজমাইন? তাহলে ওয়েভলেন্থ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। তাহলে এরকম আমরা লিখি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ বাই টাইম পিরিয়ড। এখন দেখো তো, এইভাবে তো লেখা যায়, এটা নিয়ে কোনো প্রবলেম নাই যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ বাই টাইম পিরিয়ড, কিন্তু আমরা জিনিসটাকে কেমন লিখতে পারি? ওয়েভলেন্থ ইনটু 1 বাই টাইম পিরিয়ড, এমনি লিখলে তো একই কথা, নাকি? ইয়েস ভাইয়া। এখন দেখো, 1 বাই টাইম পিরিয়ড ওয়াজ ইকুয়াল টু সামথিং, এটা কি ছিল? এই যে আমরা যে ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে একটা রিলেশনশিপ সেট আপ করে আসছিলাম, ওখানের মধ্যে কি ছিল? যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, তাই না? তো তাহলে 1 বাই টাইম পিরিয়ডের জায়গায় হোয়াট ক্যান বি ডান? এটাকে সাবস্টিটিউট করে এফ লিখতে পারি, যে ফ্রিকোয়েন্সি। তো এইটা হলো আমাদের ওয়েভের স্পিডের ফর্মুলা, যে স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু হোয়াট? স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ মাল্টিপ্লাইড বাই দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। ঠিক আছে? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে এই জিনিসটা কিভাবে আসলো? ফার্স্ট অফ অল আমরা স্পিডের ডেফিনেশন থেকে শুরু করছি, যে স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। দেন বললাম যে একটা ওয়েভের স্পিড কি হবে? ওই ওয়েভ সমান ডিসটেন্স ডিভাইডেড বাই ওই ওয়েভ সমান ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু সময় লাগে। এটা আজকে আমাদের ওয়েভস এর লেকচার 2, যে চ্যাপ্টার 10 প্রপার্টিজ অফ ওয়েভস এর লেকচার 2। ওয়ালাইকুম আসসালাম আবিদ। বুঝছো রাইয়ানা? আমরা ওয়েভস এর জাস্ট আগে একটা ক্লাস নিয়েছিলাম, এই যে এইটা চ্যাপ্টার 10 শুরু করছিলাম, আজকে আমাদের চ্যাপ্টার 10 এর সেকেন্ড ক্লাস। ওকে, আচ্ছা। সো তাহলে যে কথাটা বলতেছিলাম, দেখো ফারিসি,
যে স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু কি, যে ডিসটেন্স ওই ওয়েভটা কতটুকু ট্রাভেল করতেছে ডিভাইডেড বাই যতটুকু সময় লাগে ওই ডিসটেন্সটা ট্রাভেল করতে। এখন ডিসটেন্সটা যদি ওয়েভলেন্থের সমান ডিসটেন্স ট্রাভেল করে, তো ওয়েভলেন্থ সমান ডিসটেন্স আর একটা কমপ্লিট ওয়েভলেন্থ পাস করতে কতটুকু সময় লাগবে, ওয়ান টাইম পিরিয়ড সমান সময় লাগবে। সো তাহলে ডিসটেন্স হলো ল্যামডা আর টাইম টেকেন হলো টাইম পিরিয়ডের সমান ক্যাপিটাল টি। তো তাহলে 1 বাই টাইম পিরিয়ডকে আমরা কি করছি, ফ্রিকোয়েন্সি লিখছি। তো তাহলে ওয়েভের স্পিডের আমাদের এটা হলো একটা ফর্মুলা যেটা যে কোনো ওয়েভের জন্য আমরা ইউজ করতে পারবো, which is what v is equal to wavelength into frequency or frequency into wavelength, যেটাই বলো। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তাহলে velocity is equal to wavelength into frequency or frequency into wavelength, যে কোনোটা বলতে পারো। তো এই ব্যাপারটা গেল আমাদের প্রথম জিনিস, যে আমরা একটা ওয়েভের কি করলাম, স্পিডের ফর্মুলা ডিটারমাইন করলাম বা ডেরাইভ করলাম, যে জিনিসটা আমাদের অনেক অনেক ম্যাথে ইউজ করতে হবে। ওকে, কি জিনিস, যে ভেলোসিটি অফ দ্য ওয়েভ ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ মাল্টিপ্লাইড বাই দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। ওকে, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা গেল। এখন আমাদের একটা প্রসিডিওর আছে, যে আমরা একটা সার্টেন প্রসিডিওরে কি করতে পারি, ওয়াটার ওয়েভের স্পিড বের করতে পারি। এটা তোমাদের স্টুডেন্ট বুকে অনেক সুন্দর মতো লেখা। কেমন জিনিস লেখা, প্রথমে স্টুডেন্ট বুকে যাই, ওখান থেকে দেখবো, দেন এখানের মধ্যে আবার ফেরত আসে। আচ্ছা দাঁড়াও, এখানে অল্প একটু দেখাইনি আগে। মনে করো ব্যাপারটা কি থাকে, এটা হলো রিপেল ট্যাঙ্ক বলে, ঠিক আছে। এটার নাম হলো কি, এটার নাম হলো রিপেল ট্যাঙ্ক। যেখানে কি করা হয় দেখো, এমন একটা ট্রে আছে, ঠিক আছে, এরকম একটা ট্রে আছে, যে ট্রে পুরাটা ভরা পানি। ওকে, ট্রে পুরাটা ভর্তি পানি আছে। এখন কি করা হয় দেখো, এটার উপরে একটা উডেন একটা বার, ঠিক আছে, কাঠের একটা টুকরা কানেক্ট করা থাকে কিসের সাথে, একটা মোটরের সাথে এরকম একটা কাঠের টুকরা কানেক্ট করা থাকে। তো কি হয়, যখন নাকি আমরা ইলেকট্রিক্যাল সাপ্লাইটা অন করি, তো তখন এই কাঠের টুকরাটা ভাইব্রেট করে, বুঝছো, কাঠের টুকরাটা এরকম উপরে নিচে যায়। নরমালি যখন কোনো ইলেকট্রিসিটি দেই নাই, কোনো কাঠের টুকরাটা ভাইব্রেট করতেছে না, উডেন ব্লকটা ভাইব্রেট করতেছে না, তো তখন কি, ওয়াটার একদম স্ট্যান্ড স্টিল থাকবে, ওখানে কোনো সমস্যা নাই, নরমালি ওয়াটার যেমন থাকে ওরকম। কিন্তু যখন নাকি কাঠের টুকরো উপরে নিচে বাউন্স করা শুরু করবে, তো তখন কি হবে, ওয়াটারের মধ্যে এরকম আমাদের ওয়েভ ক্রিয়েট হওয়া শুরু হয়। কিছু জায়গা উপরে উঠে যায়, কিছু জায়গা নিচে নেমে যায়, এরকম, ঠিক আছে। তো এইখানের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়। কেমন ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা উপর থেকে কি করি, উপর থেকে আমরা একটা লাইট বাল্ব জ্বালাই, ঠিক আছে, একটা বাল্ব জ্বালায় উপরে কি দিতেছি, লাইট দিতেছি। এখন লাইট দিলে দেখো মজার কাজটা কি হয়, মজার কাজটা হয় এরকম, নিচে আমরা একটা স্ক্রিন রাখি। ওকে, উপরে তো ট্রেটা আছে, ট্রেটা হলো মনে করো একটা গ্লাস ট্রের উপরে রাখা, তো ওইটার উপরে কি করতেছে, লাইট মারতেছে, তো ওইটা শ্যাডো ওই ট্রেতে যা হইতেছে ওইটার শ্যাডো কি করবে, নিচে পড়বে। তো ব্যাপারটা দেখো কি হয়, যে জায়গাগুলি উঁচা, হ্যাঁ, যে জায়গাগুলি এরকম উপরে উঠে আসে না, এখন এই জায়গাগুলি থেকে লাইটটা আগে পড়বে, তাই না, যে জায়গাগুলি এরকম উঁচা হয়ে আছে তারা লাইটটা কি করবে, আগে পাবে, বিকজ তারা টলার। আর যারা নাকি এরকম নিচে, এই যে ট্রাফ পজিশনে যারা নাকি আছে, তাদের ওখানে কি লাইটটা পৌঁছাবে, তাদের ওখান পর্যন্ত তো লাইটটা পৌঁছাবে না। তো তখন কি হবে, উঁচা যে জায়গাগুলি আছে, যে ক্রেস্টলা যে জায়গাগুলি আছে, তাদের একটা শ্যাডো পড়বে কিসের উপর, এই ট্রাফ রিজিয়নের উপর। তো এমন একটা ব্যাপার হয়। কেমন ব্যাপার, উঁচা জায়গাগুলাতে আমরা ব্রাইট একটা কালার দেখতে পাই, ওর ব্রাইটনেস হাই থাকে। আর যেখানে নাকি ট্রাফ, ঠিক আছে, যে জায়গাটায় নাকি ট্রাফ, ওই জায়গাটা কি থাকে, তারা লাইট পায় না, তারা ওখানের মধ্যে কি একটা শ্যাডোর মধ্যে পড়ে থাকে, ছায়ার মধ্যে পড়ে থাকে। তো এর জন্য ওখানের মধ্যে কি পাই আমরা, লেস ডার্ক একটা রিজিয়ন পাই। তো তাহলে ডার্ক লেস ডার্ক, ডার্ক লেস ডার্ক, এরকম একটা রিজিয়ন আমাদের আসে। ওকে,
তো এখন এটা আসলে পরে আমাদের কি সমস্যা, এটা দিয়ে আমাদের আসলে লাভটা কি, ওই ব্যাপারগুলি আমরা প্রথমে এখন স্টুডেন্ট বুকে যাই, ওখান থেকে দেখবো। ওকে, ওকে। সো এই যে আমাদের রিপেল ট্যাঙ্ক, তো রিপেল ট্যাঙ্কের এখানে আমাদের কাজটা কি খেয়াল করো, we can study the behavior of water waves using a repel tank. কি করে, when a motor is turned on, the wooden bar vibrates, creating a series of ripples or wave fronts on the surface of the water. A wave front কি জিনিস, এই জিনিসটা আজকে আমরা দেখে নিব। ওয়েভ ফ্রন্ট মানেটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো কি বলতেছে, a light placed above the tank creates a pattern of the water waves on the floor. এই যে নিচে ওয়েভের প্যাটার্নটা দেখতে পাচ্ছি, যে উপরে হলো আমাদের কি লাইটের সোর্সটা, এই যে এখানে আমাদের ওয়েভটা ক্রিয়েট হলো, আর নিচে আমরা কি দেখতেছি, এই প্যাটার্নটা দেখতেছি। তো কেমন, by observing the pattern we can see how the water waves are behaving. তো কেমন টাইপের প্যাটার্ন এখানে আমাদের দেখা যায়, যে জায়গাগুলা উঁচা, যে জায়গাগুলি হাইট বেশি তাদের ওখানে ব্রাইটনেস বেশি, ঠিক আছে, এই যে যেটা উপরে ওটার ব্রাইটনেস বেশি, আর যে জায়গাটা নিচে ওখানে কি শ্যাডো পড়তেছে, শ্যাডো রিজিয়নে, সো এখানে কি ব্রাইটনেসটা কম। তো আমরা কি জানি বলতো, একটা ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্সটাকে আমরা কি বলি শ্রাবণ? অ্যামপ্লিটিউড। ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্সটাকে অ্যামপ্লিটিউড বলি না, ওয়েভলেন্থ বলি, ঠিক আছে। ও সরি স্যার, খেয়াল করিনি। রেস্ট পজিশন থেকে ক্রেস্ট পর্যন্ত বা রেস্ট পজিশন থেকে ট্রাফ পর্যন্ত ওই ডিসটেন্সটাকে অ্যামপ্লিটিউড বলি, আর ক্রেস্ট টু ক্রেস্ট ডিসটেন্স এটাকে আমরা কি বলি, ওয়েভলেন্থ বলি, ঠিক আছে। ওয়েভলেন্থ। তো তাহলে এই যে দুইটা ডার্ক রিজিয়নের মাঝে যে সেপারেশনটা, এখানের যে ডিসটেন্সটা আসতেছে, এই ডিসটেন্সটা বের করলে আমরা কি পাবো, ওয়েভলেন্থ অফ দা ওয়েভ পেয়ে যাব না নাকি? তো তাহলে আমরা ওরকম কি করতে পারি, ওয়াটার ওয়েভের তো আমাদের স্পিড তো সেম থাকবে, ওকে, ওয়াটারের মধ্যে এই স্পিডটা অলওয়েজ সেম। সো এখন কাজটা কি, আমরা যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই তো তখন দেখা যায় যে ওয়েভলেন্থের মধ্যে চেঞ্জ আসে, বা ফ্রিকোয়েন্সি কমায় দিলে তখন ওয়েভলেন্থের মধ্যে চেঞ্জ আসে। কেমন, লেটস সি। তো v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এই ফর্মুলাটা তো আমরা একটু আগে দেখে আসলাম, তাই না আবিদ, যে এই ফর্মুলাটা কি, যে v ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। এখন দেখো ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ আবিদ, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, এখন খেয়াল করো ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় দেই, যে ভেলোসিটি কনস্ট্যান্ট, তো এখন ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থটা কি হবে, বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। কেন, বিকজ আমাদের ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের প্রোডাক্ট, যে মাল্টিপ্লিকেশন মিলে কি হইতে হবে, ভেলোসিটি সমান হওয়া লাগবে। তো মনে করো এমন এক্সাম্পল আমি আগে দিতাম, যে তোমরা ম্যাথে যে এই ব্যাপারটা অনেকজনই দেখে ডিরেক্টলি বুঝতে পারে না যে একটা বাড়লে আরেকটা কমবে কেন। তো ব্যাপারটা আমরা এমন ভাবে দেখাইতে পারি, দেখো মনে করো আগে ফ্রিকোয়েন্সি ছিল 10, ওয়েভলেন্থ ছিল 10, ভেলোসিটি ছিল 100। এখন ভেলোসিটি অলওয়েজ 100, স্পিড অফ দা ওয়েভ ইজ অলওয়েজ কত, 100। এখন ফ্রিকোয়েন্সি যদি আমি 20 করে ফেলি, তো তাহলে এটার সাথে কত মাল্টিপ্লাই করলে পরে আমাদের 100 আসবে ভেলোসিটিটা? 5 তো তাহলে এখানে কি হলো, আমরা 5 তো এখন এখানের মধ্যে আমাদের কি হয়েছে, ফ্রিকোয়েন্সিটা ডাবল করাতে ওয়েভলেন্থটা কি হয়ে গেল, হাফ হয়ে গেল না তাসফিক? তো তাহলে এরকম একটা ব্যাপার। এরপরে আমরা যদি ফ্রিকোয়েন্সিটাকে 5 টাইমস করি, যে ফ্রিকোয়েন্সি যদি 50 হয়, তো তাহলে ওয়েভলেন্থ হবে কত, মাত্র 2। তো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ানোতে ওয়েভলেন্থ কমে যাচ্ছে। উল্টা কাজটাও হয়, আমরা যদি ফ্রিকোয়েন্সি কমাই দেই, যে ফ্রিকোয়েন্সি বানাই দিলাম কত, ফ্রিকোয়েন্সি বানাই দিলাম 4, সো তাহলে ওয়েভলেন্থ কত হইতে হবে, 25। তাহলে জানো কি হয়, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের প্রোডাক্ট মিলে অলওয়েজ সেম থাকে। তো তার মানে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, ওকে সবাই একটু এই জিনিসটা লিখে রাখো, যে স্যার তারা ইনভার্সলি প্রপোর্শনাল না? yes, when velocity is constant, frequency and wavelength are inversely proportional. তো
এই ব্যাপারটাই আমরা লিখবো যে when v is constant, frequency and wavelength are inversely proportional. ঠিক আছে, তো তাহলে এটা হলো আমাদের প্রথম ব্যাপার, যে জিনিসটা আমাদের রিলেশনশিপ বুঝা লাগবে। পরে আমরা আরো একটা জিনিস দেখবো যে আরেকটা কি হয়। তো সবাই একটু এই ব্যাপারটা প্রথমে কপি করে রাখো যে ভেলোসিটি যখন কনস্ট্যান্ট, তো অ্যাকর্ডিং টু দা ফর্মুলা v is equal to f lambda, কি বলা যায়, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতে হইলে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থটা কি করবে, কমে যাবে, এমন টাইপের একটা ব্যাপার। স্পিডটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে এমন বলি নাই, এখানে ওয়াটার ওয়েভ তো রায়ানা, ওয়াটার ওয়েভের এখানে ওয়াটার অলওয়েজ, ওয়াটারের মধ্যে ওয়েভ অলওয়েজ সেম স্পিডে মুভ করবে, বুঝছো? ওয়াটার ওয়েভের স্পিড হলো ফিক্স। এই যে এয়ারে সাউন্ড যে স্পিডে মুভ করে, সাউন্ডের স্পিডটা কনস্ট্যান্ট না, এয়ার এর জন্য সাউন্ডের স্পিড হলো একটা ফিক্সড ভ্যালু। ওরকম ওয়াটার ওয়েভের জন্য ওয়াটারে যখন নাকি ওটা মুভ করতেছে, তো তখন ওই ভেলোসিটিটা বা স্পিডটা কি থাকতেছে, ফিক্স থাকতেছে, বুঝছো রায়ানা? ফ্রিকোয়েন্সিটা বাড়ায় কমায় কিভাবে? ফ্রিকোয়েন্সি বাড়ায় কমে মোটরের ওইটা চেঞ্জ করে, যে মোটরের ফ্রিকোয়েন্সি, মোটর দিয়ে আমরা এটা উডেন বারটাকে উপরে নিচে করতেছি না, তো মোটরের যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় দেয়, তো মনে করো যে উডেন বারটা বেশি ফ্রিকোয়েন্টলি ওয়াটারের মধ্যে কি করবে, ধাক্কা দিবে, বুঝছো? এমন টাইপের। ওকে ভাইয়া। আচ্ছা দাঁড়াও, এইটা রিলেটেড আমাদের সুন্দর একটা ইয়ে পাওয়ার কথা, কি বলে, সিমুলেশন পাওয়ার কথা, ওইটা দ্বারা আমি খুঁজে বের করতেছি, 1 মিনিট। ওকে, সবাইকে এখন ল্যাপটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এই যে ওয়েভ Yes, ma'am. ইন্ট্রো, ওয়াটার, সাউন্ড, লাইট। তো এখন আমরা ওয়াটারের জন্য দেখি। তো এখন এখানের মধ্যে কাজটাকে আমরা টপ ভিউ, উপর থেকে দেখতেছি, ওইটা দেখতে কেমন আসে। দাঁড়া, সাইড ভিউটা দেখি। সাইড ভিউতে এখানের মধ্যে দেখবো ওয়েভটা কিভাবে কি ক্রিয়েট হয়। ওকে, তো এখন দেখো কাজটা কি। ওয়াটারটা ছেড়ে দেই, দেখো ড্রপ গুলা যে পড়বে এমন একটা ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সিতে পড়বে, তো তখন দেখো কিভাবে ওয়েভ গুলো আসতেছে। দেখতেছো? তো তাহলে ওয়েভটা এরকম একটা শেপে কি হইতেছে, কন্টিনিউয়াসলি ফ্লো করতেছে। এখন আমরা যদি কি করি, যে দেখো অ্যামপ্লিটিউডটাকে যদি বাড়াই দেই, তো তখন কি হবে, ফ্রিকোয়েন্সি যেমন ছিল ওরকমই থাকবে, জাস্ট ওয়েভ গুলো কি হবে, আরো বেশি উপরে নিচে যাবে। অ্যামপ্লিটিউডটা বাড়াই দিলাম, দেখো আগের থেকে ওয়েভ গুলো কি করতেছে, আর একটু বেশি উপরে নিচে মুভ করতেছে। যে গ্রাফটা যদি অ্যাপ্লাই করি, তো তখন দেখতে পারবো। হ্যাঁ, এই যে এখানের মধ্যে দেখো গ্রাফটা আমাদের কিরকম। ওকে, এখন যদি আমরা একটা কাজ করি, কি কাজ, ফ্রিকোয়েন্সিটাকে যদি বাড়ায় দেয়, যে এটা জিজ্ঞাসা করলো যে ফ্রিকোয়েন্সি বাড়ায় কমায় কিভাবে, সো তাহলে ডিস্টারবেন্স যেটা ক্রিয়েট হইতেছে, এখানে ডিস্টারবেন্সটা কি, ওয়াটারের ড্রপটা কত রেটে পড়তেছে, তাই না? সো এখন আমরা যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই, তো ওয়াটার ড্রপ গুলা কি করবে, তাড়াতাড়ি পড়বে। সো দেখছো, এখন এখানের মধ্যে কি হয়েছে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেল না, যে পার সেকেন্ডে বেশি করে ড্রপ করতেছে, তো এর জন্য পার সেকেন্ডে নাম্বার অফ ওয়েভস কি হইতেছে, আগের থেকে বেশি ক্রিয়েট হইতেছে। ওকে, তো এরকম সেম ওয়েতে আমরা যদি কি করি, ফ্রিকোয়েন্সি কমাই দেই, তো এখন দেখো অনেক দূরে দূরে একটা একটা করে ওয়েভ ক্রিয়েট হবে, বিকজ ফ্রিকোয়েন্সি এত কম, বুঝছো? তো এটা আমরা নিজের ওরকম সিমুলেট করে করে কয়েকটা ব্যাপার এরকম টেস্ট করতে পারি, বুঝতে পারছো? তো এখানে থেকে তো ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এগুলা রিলেটেড জিনিসটা দেখতে পাইতেছে, যে ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলে ওয়েভলেন্থটা দেখো কত কমে যায়, যে ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলাম। ভাইয়া ইন্টারনেটে এরকম কোনো রিসোর্স নাই আর রিপোর্ট ব্যাংকের 3D মডেল 3D মডেল থাকার কথা, ওটা খোঁজা লাগবে, আমি এখনো দেখি নাই, বুঝছো?
সো এখন দেখো এই যে ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলাম, দেখো ক্রেস্ট থেকে ক্রেস্টের সেপারেশন কত কমে গেছে, তাই না? ফ্রিকোয়েন্সি বাড়ায় দেওয়াতে ক্রেস্ট আর ক্রেস্টের সেপারেশন কমে গেছে, মানে কি ওয়েভলেন্থ কমে গেছে। তো স্পিড হলো কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি বাড়াইলে ওয়েভলেন্থ কমতেছে, আর ফ্রিকোয়েন্সি যখন কমাই দিলাম তো দেখো এখন দেখো ওয়েভলেন্থটা কত লম্বা, যে একটা কমপ্লিট ওয়েভ এত লম্বা কিন্তু তার ফ্রিকোয়েন্সিটা কি খুবই কম। সো এমন টাইপের ব্যাপার, বুঝতে পারছো সবাই? তো এটা হলো বেসিক্যালি আমাদের সিমুলেশন একটা। এটা আমরা সাইড ভিউ দেখলাম, টপ ভিউটা কেমন আসে দেখো, যে উপর থেকে দেখলে পরে ওই যে যেগুলা উঁচা জায়গা ওখানে লাইট পড়তেছে বেশি, সো তাহলে ওগুলা ব্রাইট রিজিয়ন, আর যেগুলা ট্রাফ রিজিয়নে আছে ওটা কি শ্যাডোই রিজিয়ন থাকবে, অমন টাইপের। বুঝতে পারছো? তো আমরা সাইড ভিউ থেকে ভালো মতো বুঝতে পারি ওয়েভটা অ্যাকচুয়ালি কিভাবে কি যাচ্ছে, আর টপ ভিউ থেকে ওখানের মধ্যে কি ওই যে লাইটের যে শ্যাডো এন্ড নন শ্যাডো রিজিয়ন গুলি আছে ওগুলা দেখে আমরা বুঝতে পারি যে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির কেমন কি অবস্থা। এই যে আমরা যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই তো তখন কি করবে, যে দেখছো ব্রাইট আর ডার্ক রিজিয়ন গুলো আরো কাছাকাছি চলে আসছে, তো তার মানে ওয়েভলেন্থটা ছোট হয়ে গেছে, মানে ফ্রিকোয়েন্সি বেড়ে আচ্ছা গেছে। ভাইয়া, বলো। এই শ্যাডোটাকে পুরাপুরি আমরা টাইপের শ্যাডো নাকি প্যানামরা টাইপের? বুঝে নাই কি কি শ্যাডোটা? শ্যাডোটাকে অতি ডার্ক নাকি জাস্ট হালকা ডার্ক? ওইটা হালকা দাগ। আর স্যার ডার্ক পাশটা কোনটা? কোনটা? লাইক ডার্ক পাশটা কি ক্রেস্ট নাকি ট্রাফ? ট্রাফ, ট্রাফ বললাম না, ট্রাফটা নিচে থাকে দেখে তো তার উপর ছায়াটা পড়ে, যে উপরে ক্রেস্টটা থাকে তার ছায়াটা এসে ট্রাফের উপরে পড়ে, এরকম। এই যে দেখো ট্রাফটা হলো এই যে ডার্ক রিজিয়ন, ক্রেস্টটা হলো আমাদের উপরের রিজিয়নটা, বুঝছো? এই যে ক্রেস্ট আপার রিজিয়নটা এরকম, বুঝছো? জি স্যার। ওকে, তো তারা আমরা আবার এই স্ক্রিন শেয়ারটা বন্ধ করি। ওকে, তো তাহলে এই জিনিসটা সবার কপি করা শেষ। নাও আমরা একদম চিরচেনা যে দুটো জিনিস, রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন, এই দুটো ডেফিনেশন দেখবো এন্ড কন্ডিশন গুলি দেখবো। আজকে আমরা এগুলা শিখবো, দেন নেক্সট ক্লাসে যে স্যাটারডেতে আমরা ডপলার ইফেক্ট পড়লে চ্যাপ্টার 10 শেষ। ওকে, আমরা দেখি ফার্স্টে নোটপ্যাডে যাই। রিফ্লেকশন, রিফ্লেকশন জিনিসটা কি ছিল মনে আছে? ডেফিনেশন It is the bouncing back of a wave when it hits a reflecting surface. excellent. It is the bouncing back of a wave when it hits a reflecting surface. Very good. তো এটা লিখে ফেলি। It is the bouncing back of a wave when it hits a reflecting surface. এখন রিফ্লেকশনের দুটো কন্ডিশন আছে, ঠিক আছে? দুটো কন্ডিশন কি কি? কন্ডিশন বা রুলস বলা হয়, ঠিক আছে? ল অফ রিফ্লেকশন। তো তাহলে লজ অফ রিফ্লেকশন কি কি ব্যাপার, সরি ওই দুটো জিনিস লিখে। লজ অফ রিফ্লেকশন কি কি? একটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু হোয়াট? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আর আরেকটা আছে যেটা কি, the incident ray, reflected ray and the normal all lie on the same plane. এই ব্যাপারটার মানে কি এটা বলতেছি।
এই ব্যাপারটার মানে হলো এরকম যে তুমি যদি কি করো, কোন একটা ওয়েভকে হরাইজন্টালি শো করো, এই যে রিফ্লেক্টিং সারফেস, তো ওয়েভটা কি করবে, হরাইজন্টালি রিফ্লেক্টেড ব্যাক হবে। ঠিক আছে, এরকম সেম ওয়েতে তুমি যদি একটা ওয়েভকে ভার্টিক্যালি এরকম উপর থেকে নিচে এমন ভাবে যদি তুমি শাইন করো, তো তখন কি করবে, রিফ্লেক্টেড রেটা ভার্টিক্যালি ফেরত যাবে, এমন টাইপের। তো তাহলে প্লেন অফ রিফ্লেকশন, যেই প্লেন থেকে ইনসিডেন্সটা আসছে ওই প্লেনেই কি হবে, রিফ্লেকশনটা হবে, এমন টাইপের ব্যাপার। এই রুলটা আমাদের এই লটা আমাদের এত বেশি আসে না, আমরা জাস্ট নরমালি কি জানি, একটাই জানি কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু হোয়াট, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এমন টাইপের জিনিস। সো এই রিফ্লেকশনের ডেফিনেশন এন্ড রিফ্লেকশনের যে দুটো ল, এই দুটো লিখে ফেলো, আর আমরা নিচে ডায়াগ্রামটা এঁকে ফেলি রিফ্লেকশনের। হ্যাঁ, প্লেনটা কি? প্লেন মানে হলো ডাইমেনশন, যে আমাদের হরাইজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন, ইনক্লাইন্ড প্লেন, এরকম, বুঝছো? ইয়েস ভাইয়া। তাহলে এই হলো আমাদের রিফ্লেক্টিং সারফেস। এই আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ওয়েভ আসলো, এন্ড নরমাল জিনিসটাকে আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্সের মধ্যে এই ব্যাপারটা পড়ে আসছে, যে নরমাল লাইনটা কি হবে, ইট উইল অলওয়েজ বি পারপেন্ডিকুলার টু দা সারফেস, যে সারফেসটা এখানে কি হরাইজন্টাল, সো তার মানে নরমালটা কি হবে, তার 90 ডিগ্রিতে, মানে একটা ভার্টিক্যাল লাইন হবে। সো দিস ইজ দা নরমাল লাইন। তো এই হলো আমাদের ইনসিডেন্ট রে, আর আমাদের রিফ্লেক্টেড রেটা এখানেই আগে ধরো। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, এই আমাদের যে ওয়েভটা ইনকামিং, ওকে, যে ওয়েভটা কি করতেছে, রিফ্লেক্টিং সারফেসের দিকে আসতেছে, তাকে আমরা কি বলি, ইনসিডেন্ট রে। ওকে, সো তার মানে যে ওয়েভটা টুয়ার্ডস দা সারফেস আসতেছে, যেটা হলো রিফ্লেক্টিং সারফেস, রিফ্লেক্টিং সারফেস। তো তাহলে যে ওয়েভটা কি করতে, যে রেটা কি করতেছে টুয়ার্ডস দা রিফ্লেক্টিং সারফেস আসতেছে, তাকে আমরা বলবো ইনসিডেন্ট রে। আর যে নাকি দূরে চলে যাচ্ছে, যে রিফ্লেক্ট হয়ে যখন চলে যাবে, তো এটাকে আমরা কি বলবো, reflected ray. রিফ্লেক্টেড রে। ভেরি গুড। তো এখন ইনসিডেন্ট রে হলো ইনকামিং, রিফ্লেক্টেড রে হলো আউটগোয়িং। ওকে, আর এই যে আমরা যে গ্রিন কালার দিয়ে যে পারপেন্ডিকুলার লাইনটা ড্র করলাম, এটার নাম কি, Normal. এটার নাম হলো নরমাল। এখন দেখো, এই যে আমরা একটা কথা বলছি, কি কথা, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে। এটার মানেটা কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা, এই জিনিসটা অলওয়েজ সবাই মনে রাখবা। ভেরি গুড, যে এখানের মধ্যে অ্যাঙ্গেলটা আমাদের কোনটা হবে, অ্যাঙ্গেলটা হবে ইনসিডেন্ট রে আর নরমালের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে ওইটা। এই যে ইনসিডেন্ট রে আর নরমাল, তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় ওইটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, আর রিফ্লেক্টেড রে আর নরমাল, তাদের মাঝে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। যে এখানের মধ্যে আইটা কি, আইটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আরটা কি, আরটা হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, এন্ড এই দুটা কি হওয়া লাগবে, রিফ্লেকশনের সময় অলওয়েজ দিস টু অ্যাঙ্গেলস মাস্ট বি ইকুয়াল টু ইচ আদার। অলরাইট, সো তাহলে এটা গেল আমাদের প্রথমে রিফ্লেকশনের ব্যাপার। কি রিফ্লেকশনটা হলো, ইট ইজ দ্য বাউন্সিং ব্যাক অফ আ ওয়েভ when it hits a reflecting surface. ল অফ রিফ্লেকশন গুলা কি, একটা হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের সমান হইতে হবে, আর আরেকটা কি, the incident ray, reflected ray and the normal all lie on the same plane। ঠিক আছে, তো এখন এই জিনিসটা আমরা কি করলাম,
ডায়াগ্রামের মধ্যে শো করে দেখাইলাম। অলরাইট, তো এইগুলা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে রিফ্লেকশন নিয়ে? না ভাইয়া। সবাই No, তাড়াতাড়ি Angle of copy করে ফেলো। incidence or angle of reflection total মিলে কি 90 ডিগ্রি? না, টোটাল মিলে 90 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 10 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 10 ডিগ্রি হবে। তো তখন কি হবে? দুইটা মিলে 20 ডিগ্রি হইলো। তো অলওয়েজ যে তারা দুজন মিলে 90 ডিগ্রি হবে এমন কোনো কথা নেই। সবার কপি করা হয়েছে? Done ভাইয়া। Yes, ভাইয়া। ওকে, সো তো আর বাকি লেখো রিপেলটেন্ট রিলেটেড, দেন এই যে স্পিড রিলেটেড এইসব জিনিস। রিফ্লেকশন এখান থেকে শুরু। ওকে, তো তাহলে আমাদের রিফ্লেকশনের ব্যাপারটা গেল। এখন আমরা রিফ্র্যাকশন নিয়ে কথা বলবো। রিফ্র্যাকশন জিনিসটা কি? রিফ্র্যাকশন মনে আছে কারোর যে রিফ্র্যাকশনের ডেফিনেশনটা কি ছিল? So bending of light when it passes from one medium to another. ভেরি গুড। কি হবে? It is the bending of a wave when it passes from one medium to another. এই ডেফিনেশনটা আসলে একটু মিসলিডিং, বুঝছো? আচ্ছা দাঁড়া, তাসফিক কি বলছো? হ্যাঁ, ফাস্টার দেন দ্য স্পিড অফ লাইট মুভ করে, সে যদি লাইটের অপোজিট এন্ডে আবার যায়, ইদার সে কি করতে পারবে? ওই অবজেক্টটা নিজের ইমেজটাকে দেখতে পারবে, বুঝছো? না ভাই, অপোজিট এন্ড না। বুঝে নাই? লাইট যে ডাইরেকশনে মুভ করতেছে ওই ডাইরেকশনে অবজেক্ট আরেকবার যাবে, হ্যাঁ হ্যাঁ, তখন ওই কি তো, হবে? যে লাইট আসলো তোমার গায়ে থেকে রিফ্লেক্ট করলো, তাই না? তোমার গায়ে থেকে রিফ্লেক্ট করলো, লাইটটা ফেরত যাইতেছে। তো তুমি কি করলা? লাইটের থেকেও বেশি স্পিডে মুভ করে তুমি কি করছো? লাইটের আগে এই পজিশনে পৌঁছায় গেছো, তাই না? এমনই তো বলতে চাইছো নাকি? হ্যাঁ। তো তখন অ্যাকচুয়ালি তুমি কি করবা? তুমি নিজের ইমেজটাকে নিজে দেখতে পাবা, যে তুমি নিজেকে দেখবা তুমি এখানে দাঁড়ায় আছো, এমন টাইপের, বুঝছো? তুমি যদি চোখে তাকাও, যে লাইটটাকে যদি চোখ দিয়ে দেখো, তো তখন কি দেখবা? তুমি নিজেকে দেখবা যে তুমি ওই জায়গার মধ্যে বসে আছো। এটাই হলো আমাদের ওই স্লাইড টাইম ট্রাভেলের ব্যাপারটা। নিদিতা, এখানে ট্রান্সপারেন্টই হইতে হবে এমন কোনো কথা নাই, বুঝছো? এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে গেলে অলওয়েজই এখানের মধ্যে কি হবে? আমাদের ওয়েভের স্পিডের মধ্যে চেঞ্জ আসে, তো এর জন্য বেন্ডিং এর এইসব ব্যাপারগুলো হয়, বুঝছো? বেন্ডিংটা কখন হয় এটার একটা স্পেসিফিক টাইম আছে, ওটা আমরা বলতেছি। ওকে, তাসফিক বুঝতে পারছো তোমার কোশ্চেনের অ্যানসার? ইয়েস ভাই। ওকে, তো এখন দেখো বেন্ডিং এর কাহিনীটা কি। বেন্ডিং আমাদের অলওয়েজই হয়, বাট একটা টাইমে হয় না। ওটা কখন, ওই ব্যাপারটা আমরা চ্যাপ্টার 12 এ দেখবো, লাইট ওয়েভস এর চ্যাপ্টারে স্পেসিফিক্যালি, যে যখন নাকি লাইট রেটা একদম 90 ডিগ্রিতে হিট করে বাউন্ডারিতে, তো তখন তার কোনো বেন্ডিং হয় না। এন্ড কখন বেন্ডিংটা টুয়ার্ডস নরমাল হবে, কখন বেন্ডিংটা অ্যাওয়ে ফ্রম দা নরমাল হবে, এই জিনিসটাও আমাদের কি করা যায়? লজিক দিয়ে সবকিছু সেট আপ করা যায়। তোমরা তো স্ট্যান্ডার্ড এইটা পড়তে সময় জিনিসগুলো পাও নাই, এখন ও লেভেলসে তোমরা ওই রিজনিং গুলা দেখবা। যদিও তোমাদের পুরোপুরি লাগবে না, বাট স্টিল আমি ওটা দেখায় রাখি, তাহলে যেন ইউ অ্যাকচুয়ালি নো দা রিজন, যে কেন টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে, কেন অ্যাওয়ে ফ্রম দা নরমাল বেন্ড করে, এমন টাইপের জিনিস। ইয়েস, চেঞ্জ ইন স্পিড বললে মোর অ্যাকিউরেট। ইয়েস, ওই জিনিসটাই আমরা বলতাম, যে এই যে ডেফিনেশনটা আছে, যে বেন্ডিং অফ আ ওয়েভ when it passes from one medium to another,
এটা একটা মিসলিডিং একটা ডেফিনেশন, বুঝছো? যে আসলে কি হয়, বেন্ডিং অলওয়েজ যে হবে এমন কোনো কথা নাই, কিন্তু ওয়েভের স্পিডের মধ্যে অলওয়েজ চেঞ্জ আসবে। যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যদি যায়, তো তার মানে ওয়েভের স্পিডে চেঞ্জ আসে, আর স্পিডে চেঞ্জ আসার জন্যই বেন্ডিংটা হয়। ওই ব্যাপারগুলো আমরা যখন নাকি চ্যাপ্টার 12 এ যাব, লাইট ওয়েভস এর চ্যাপ্টারে, তখন দেখবো। এখন জাস্ট আমাদের ডেফিনেশন এন্ড প্রিলিমিনারি আইডিয়াটা নিয়ে রাখতেছে, বুঝছো রাফিদ? তো এখন এখানের মধ্যে কাজটা কি, রিফ্রাকশনটা হলো কি করতেছে, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করতে সময় বেন্ডিং হচ্ছে। ওকে, তো আমাদের দুইটা এরকম এক্সাম্পল বলা যায়, একটা হলো লেস ডেন্স থেকে মোর ডেন্স মিডিয়ামে যাচ্ছে, আর একটা মোর ডেন্স থেকে লেস ডেন্সে। কোন সময় কি হয় আমরা দেখি। ওকে, এখন এই ডেনসিটি গুলো যে বললাম, নরমালি ডেনসিটির সাথে এই ডেনসিটিটা রিলেটেড, কিন্তু এটাতে আমরা একটা স্পেশাল ডেনসিটি বলি, এটাকে আমরা বলি অপটিক্যাল ডেনসিটি। ওকে, ওই ব্যাপারটা আমি আসতেছি। The refraction is a total internal reflection হয়। হ্যাঁ হয়। তো এখন এখানের মধ্যে কি হচ্ছে দেখো, দিস ইজ দা ওয়েভ, সে আসলো, এখন মোর ডেন্স থেকে লেস ডেন্সে যাবে। তো মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে পরে তখন সে কি করে, নরমালের থেকে দূরে সরে যায়। আর লেস ডেন্স থেকে মোর ডেন্সে আসলে পরে কি করবে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে। নরমাল, সরি, আচ্ছা এই মিটিং এ টাইমার 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, আমাদের বাকি সবাই আবার জয়েন করে ফেলছে, তো আমরা দেখি এই জিনিসটা দেখতেছিলাম। সো রিফ্রাকশনেরটাই মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে কি হয়, নাও লেস ডেন্স থেকে মোর ডেন্সে আসলে কি হয়, ওই ব্যাপারটা দেখি। ডেন্স থেকে মোর ডেন্সে গেলে পরে কি করে, টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে। এই মনে করো গ্লাস, গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, আর এখানে ছিল এয়ার, এয়ার থেকে গ্লাসে যাচ্ছে। সো এখানের মধ্যে কাজগুলা কি কি হচ্ছে আমরা দেখি। সো এই যে আমরা ব্লু কালারের যে ভার্টিক্যাল যে লাইনগুলো ড্র করছে, ব্লু কালার লাইনগুলো কি সুজল? এই ব্লু কালার লাইনগুলো হলো নরমাল, তাই না? এই ব্লু কালার লাইনগুলোকে আমরা কি বলি, নরমাল বলি। এখন যে ওয়েভটা কি করতেছে, ইনকামিং যে সারফেসের যে হোয়াইট কালার যে প্লেনটা অল্প শোনা গেছে। আচ্ছা, সো যেই হোয়াইট কালার যে লাইনটা আছে, এটাকে আমরা কি বলতেছি, বাউন্ডারি, তাই না? এটা হলো বাউন্ডারি বিটুইন গ্লাস এন্ড এয়ার। তো এয়ার গ্লাস বাউন্ডারির দিকে যে আসতেছে, মানে টুয়ার্ডস দা বাউন্ডারি যে আসবে, তাকে আমরা কি বলবো, টুয়ার্ডস দা বাউন্ডারি যে আসতেছে তাকে আমরা বলবো ইনসিডেন্ট রে। আর রিফ্র্যাক্ট করে, এটা কিন্তু রিফ্লেকশন না, এটা কি করতেছে, রিফ্র্যাক্ট করে দূরে সরে যাচ্ছে। তো তাহলে এই রিফ্র্যাক্টেড যে ওয়েভটা, এটাকে আমরা কি বলবো, রিফ্র্যাক্টেড রে। ওকে, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন দুইটা টার্ম কিন্তু আলাদা, তো এই ব্যাপারে খেয়াল রাখা লাগবে। এরকম সেম ওয়েতে
This is the incident ray. This is the refracted ray. এখন দেখো অ্যাঙ্গেল গুলা কি কি? This is the angle of incidence, আর এটা কি হবে? নরমালের সাথে রিফ্র্যাক্টেড রে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, অ্যাঙ্গেলটা অলওয়েজ কার সাথে ক্রিয়েট হবে? এই ব্যাপারটা সারা জীবন মনে রাখবা। অ্যাঙ্গেলটা অলওয়েজ কার সাথে ক্রিয়েট হবে? রেজওয়ান, অ্যাঙ্গেলটা অলওয়েজ নরমালের সাথে ক্রিয়েট হবে, ঠিক আছে? তো তাহলে নরমালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলটা বানায় ওটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। রিফ্লেকশন হয় যখন নাকি বাউন্ডারিতে হিট করলে, যখন নাকি পাস করতে পারে না, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করতে পারে না, তো তখন কি করে? এয়ার মিডিয়ামেরটা এয়ারেই থাকে, বুঝছো রায়ানা? কিন্তু যখন নাকি একটা মিডিয়ামের ভিতর দিয়ে পাস করা যায়, যে তোমার একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ঢুকে যাচ্ছে, তখন কি হবে? রিফ্র্যাকশন হবে, বেন্ডিং হবে। যে মিডিয়ামেরটা ওখানেই যদি থেকে যাও ওটা হলো রিফ্লেকশন, আর যদি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে চলে যাও ওটা হলো রিফ্র্যাকশন। তো এখন এখানের মধ্যে কাজটা কি? যে ইনসিডেন্ট রের সাথে নরমালের যে অ্যাঙ্গেলটা ওটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বলবো, আর রিফ্লেক্টেড রের সাথে নরমালের যে অ্যাঙ্গেলটা ওটাকে আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলবো। তো এখন দেখো মোর ডেন্স থেকে লেস ডেন্স আসতে সময় কি হয়েছে? When going from optically more dense মানে low velocity medium more dense medium মানে কি? যার ভিতরে তুমি কি করতে পারবে না, বেশি স্পিডে মুভ করতে পারবে না, এমন টাইপের জিনিস। যে আমরা কি করি, আমরা তো এয়ারেও মুভ করতে পারি, ওয়াটারেও মুভ করতে পারি, তাই না? আমরা এয়ারের মধ্যে যত ইজিলি মুভ করতে পারি, ওয়াটারে আমরা কি পাই? অনেক বেশি রেজিস্ট্যান্স ফিল করি না? সো তাহলে ওয়াটারে কি আস্তে আস্তে মুভ করি না? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো এরকম যে এয়ারের মধ্যে আমাদের স্পিড হলো বেশি, ওয়াটারের মধ্যে স্পিড হলো কম। তো এয়ারের ডেনসিটিটা কম দেখে তার ভিতরে কি করতে পারি? বেশি স্পিডে মুভ করতে পারি, এমন হলো ব্যাপার। তো তাহলে when going from optically more dense মানে low velocity medium to optically less dense মানে high velocity medium এ যদি যায়, ওয়েভটা তখন কি করে? The wave bends away from the normal, যে নরমালের থেকে সে কি করে? দূরে সরে যায়। ওকে, ওরকম উল্টা জিনিসটা হবে কিসে? পরেরটায়। উল্টা জিনিসটা কি হচ্ছে? when going from optically less dense মানে high velocity medium এটা থেকে যদি কি করে? to optically high dense মানে হাই ভেলোসিটি মিডিয়াম থেকে লো ভেলোসিটি মিডিয়ামে যদি যায়, বা লেস ডেন্স থেকে মোর ডেন্সে যদি যায়, তো তখন কি করবে? ওয়েভটা টুয়ার্ডস দা নরমাল বেন্ড করবে। ঠিক আছে? তো এই জিনিসটা সবাই কপি করে ফেলো।
পোর্ট্রেট মোডে নিয়ে গেছে যেন একবারে পুরো রিফ্র্যাকশনের পুরো জিনিসটা দিতে পারে। সবাই এই জিনিসটা কপি করে ফেলো, আজকে আমাদের এইটুকুই পড়া। আর ফারিসি যেটা জিজ্ঞাসা করছিলাম ম্যাগনেটিক ফিল্ড, তাই না? এখন ম্যাগনেটিক Yes, ভাইয়া। ব্যাপারটা এখন খেয়াল করো। তোমার ম্যাগনেট কি করে, সে নিজে অন্য কোন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করতে পারে, অর সে অন্য আরেকটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে, রিপেলও করতে পারে, ডিপেন্ড করে যে কোন দুইটা পোল ফেস করে আছে নাকি। Yes, ভাইয়া। আচ্ছা, তো এখন আমার হাতে একটা ম্যাগনেট আছে, আর তুমি তোমার বাসায় তোমার হাতে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে। আমার ম্যাগনেটটা দিয়ে কি তোমার ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমি অ্যাট্রাক্ট করতে পারবো? না ভাইয়া। কেন? বিকজ আমার ম্যাগনেটের তো ইয়েস, সে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করতে পারে, দ্যাটস ভেরি গুড, কিন্তু তার একটা রেঞ্জ আছে না, তার তো একটা ক্ষমতা আছে যে সে এতটুকু একটা রিজিয়ন অফ স্পেস বা এতটুকু একটা টেরিটরিতে সে তার ফোর্সটা খাটাইতে পারবে, যে সে তার ফোর্সটা এক্সার্ট করতে পারবে। যদি ওই রিজিয়নের বাইরে তুমি নিয়ে যাও তো তখন ওই ম্যাগনেটটা কি করতে পারবে না, কোনো ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি? ম্যাগনেটিক ফিল্ড হলো একটা ম্যাগনেটের চারপাশে এমন একটা রিজিয়ন যেখানে ম্যাগনেটটা কি করতে পারবে, তার ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতে পারবে। বুঝতে পারছো? Yes, ভাইয়া। তাহলে এইটা। আর ম্যাগনেটিক ফিল্ড, যে আমরা ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপেরিমেন্ট আছে না একটা, যে আয়রন ফিলিং দিয়ে ওইসব দিয়ে ওখানের মধ্যে কাজ Yes, করে, ভাইয়া। ওইটা দিয়ে আমরা মেইনলি কাজটা কি করে, ম্যাগনেটিক ফিল্ড তো চোখে দেখা যায় না, আমরা জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এরকম ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে আমরা দেখি যে ম্যাগনেটিক ফিল্ডের প্যাটার্নটা দেখতে কেমন হয়, বুঝছো? ওরকম। তো ম্যাগনেটিক ফিল্ড ওরকম এমনি খালি চোখে দেখা যায় না, ম্যাগনেটিক ফিল্ডের জাস্ট কি করতেছি, ফিল্ড লাইন বলতে ওখানে মধ্যে জাস্ট ফিল্ড লাইন দিয়ে আমরা কি করি, রিপ্রেজেন্ট করি যে এই এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডটা প্রেজেন্ট। কিন্তু আসলে আমরা জাস্ট ওখানের মধ্যে বুঝাইতেছি এটা কি, ম্যাগনেটের অ্যারাউন্ডে এমন একটা স্পেস যেখানে ম্যাগনেটটা কি করতেছে, তার ম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করতেছে, দ্যাটস ইট। এটাই হলো ম্যাগনেটিক ফিল্ড, বুঝছো? Yes, ভাইয়া। ওকে, সবার কি রিফ্র্যাকশনের এটা কপি করা শেষ? Yes, ভাইয়া। ঠিক আছে, তো তাহলে এটা কপি করা শেষ হয়ে গেলে আজকে আমাদের এইটুকুই ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ডপলার ইফেক্ট করে চ্যাপ্টার 10 শেষ করব। অলরাইট, আজকের ক্লাস আসসালামু আমাদের আলাইকুম। এইটুকুই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।